হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ইংলিশ উইথ শুভ। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছেন বা যারা ইংরেজির কিছুই জানেন না, কোথায় থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমার এই আলোচনা আপনাদের কাজে আসবে। তো আমরা আজকে দেখব যে আমি যদি বেসিক থেকে ইংরেজি শুরু করতে চাই বা প্রাথমিক পর্যায় থেকে আমি ইংরেজি শুরু করতে চাইছি বা আমি মোটামুটি ইংরেজি পারি বাট ফাটাফাটি হতে চাইছি ইংরেজিতে, সেই ক্ষেত্রে কিভাবে এই মোটামুটি থেকে আপনি ফাটাফাটি হতে পারবেন অথবা জিরো থেকে হিরো হওয়ার জন্য যা আপনাকে করতে হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখুন, আমি আমাদের টপিকের নাম দিয়েছি হোয়ার টু স্টার্ট লার্নিং ইংলিশ অ্যান্ড হাউ টু স্টার্ট। কোথা থেকে ইংরেজি শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন। আসলে ইংরেজি আপনি কোথা থেকে শুরু করবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তার আগে আপনাকে বুঝতে হবে আপনার কোথা থেকে শুরু করা উচিত, আপনি কোথা থেকে শুরু করলে আপনার জন্য ভালো হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার বর্তমান স্টেজটা কোথায়, আপনি কোন স্টেজে আছেন। আপনার পরিস্থিতি না দেখে আসলে কেউ বুঝতে পারবেন না। যেমন দেখো, আসলে ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব না, ইউটিউবে ঠিক তেমনই মাস্টারি বা টিচিং দেওয়া আসলে পারফেক্টভাবে সম্ভব না। আসলে যারা চাইছেন আপনার ইংলিশটা একটু হাই লেভেলে যাক, বা আপনি খুব হাই লেভেলের ইংলিশ করতে চাইছেন, বা আপনি চাইছেন আপনার ইংলিশের সকল সমস্যা দূর করে আপনি যাতে কোনো সমস্যাকেই সমস্যা বলে না মনে করেন, এরকম যদি কিছু করতে চান, তো আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে আপনি একজন প্রফেশনাল টিচারের থেকে কনসাল্ট করে নিয়ে জেনে নিন যে আসলে আপনার কোন সমস্যা বা কী রকম সমস্যা, তার সাথে আপনি ফ্রিলি কথা বলুন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি আজকে যে আলোচনাটা করছি এখান থেকে আশা করি আপনাকে মোটামুটি আপনার কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে এক একজনের সমস্যা এক এক রকম থাকে। একজনের সমস্যা দিয়ে আরেকজনের সমস্যাকে আইডেন্টিফাই করা বা সেই অনুযায়ী সলিউশন দেওয়াও সম্ভব না। বাট আপনি যদি প্রাথমিক স্টেজ থেকে এবিসিডি পড়তে পারেন, হ্যাঁ, বা আপনি প্রাথমিক স্টেজে আছেন, এখান থেকে আপনি আসলে চাইছেন যে ইংরেজির সকল সমস্যাকে রিকভার করবেন, যদি করতে চান, তবে সেক্ষেত্রে আমি এখানে লিখে রেখেছি কিছু কিছু জিনিস। আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করা যায় যে আপনার ইংলিশের তেমন একটা সমস্যা থাকবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে। তো বেসিক থেকে শুরু করতে আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে কিছু স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি, এখান থেকে আপনি শুরু করতে পারেন। অনেকে আমার সাথে হয়তো একমত হবেন না, আসলে সবার সমস্যা তো একরকম না, একমত না হওয়াটাই স্বাভাবিক। তো তারপরেও আমি চেষ্টা করেছি আপনি একেবারে বেসিক থেকে ধরে ধরে কীভাবে হাই লেভেলের ইংলিশ সলভ করবেন সেটা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই যে কীভাবে বা কোথায় থেকে আমরা ইংলিশ লার্নিংটা শুরু করতে পারি। তো আপনার ইংলিশের লার্নিং শুরু করলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে পার্সন। এরপরেই যেটা আসছে নাম্বার, এরপরে নাম্বার 3 জেন্ডার। আপনাকে এগুলো জানতে হবে, এগুলোকে বলে বেসিক। এরপরে নাম্বার 4 অক্সিলারি ভার্বের ব্যবহার। হ্যাঁ ভিউয়ার্স, অক্সিলারি ভার্বের ব্যবহার আপনাকে জানতেই হবে। এই অক্সিলারি ভার্বের ব্যবহার আপনি যদি না জানেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আয়ের পরে কী বসে, উই এর পরে কী বসে, হি এর পরে কী বসে, সি, ইট, দে,
এগুলোর পরে কি বসে? কোনো কিছু নামের পরে মানে রাম, শ্যাম, শুভ, গীতা, মিতা, সীতা এগুলোর পরে কি বসে? তাই এই অক্সিলারি ভার্বের ব্যবহার খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক। আর এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে ইংলিশে সেন্টেন্স তৈরির ব্যাপারটা একটু না অনেক ইজি বলে মনে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, নাম্বার 5, বেসিক সেন্টেন্স প্যাটার্ন। অনেক ভিউয়ার্স আছেন যারা বেসিক সেন্টেন্স প্যাটার্ন কি জানে না। তো ভিউয়ার্সদের জন্য আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। আমরা অনেক ছোটোবেলায় থেকে শিখে আসছি যে একটা সেন্টেন্সের মধ্যে মোট 3টে জিনিস থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? এই 3টে জিনিস থাকে, আমরা ছোটোবেলাতে শিখে আসছি। মানে আমরা এই রকমভাবে বলতে পারি, আমি ভাত খাই। এই আমিটা হচ্ছে সাবজেক্ট, খাইটা হচ্ছে ভার্ব, আর ভাত হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যার উত্তর পাওয়া যায় তাকেই বলে অবজেক্ট, ঠিক আছে? তো এছাড়াও ইংলিশ সেন্টেন্সে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও কমপ্লিমেন্ট এক্সটেনশানও আছে। যদি আপনারা জানেন তাহলে খুবই ভালো, নইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। কারণ এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন আপনি যদি না জানেন তাহলে ভালোভাবে ইংলিশ লিখতে পারবেন না। তো এরপরে আসছে যেটা নাম্বার 6, রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্ব আপনাকে জানতেই হবে। এগুলি যদি জানা থাকে তাহলে খুবই ভালো, নইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এরপরে নাম্বার 7, টু বি অ্যান্ড টু হ্যাভ অ্যাজ মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? আপনাকে এই টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করাটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আপনি বলছেন যে আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যামটা হচ্ছে মূল ভার্ব। আবারও বলছি, আই অ্যাম আ স্টুডেন্ট, অ্যামটা হচ্ছে মূল ভার্ব। বাট আপনি যদি বলতেন আই অ্যাম বিকামিং আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হচ্ছি বা আমি একজন ছাত্র হচ্ছি, এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিকামিং হচ্ছে মূল ভার্ব। তো যাই হোক, মূল ভার্ব হিসেবে আপনাকে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহারগুলো দখলে আনতে হবে, তাহলে মোটামুটি আপনার ইংলিশের সমস্যাগুলো কেটে যাবে। এরপরে যেটা আসছে নাম্বার 8, পার্টস অফ স্পিচ। হ্যাঁ বন্ধুরা, পার্টস অফ স্পিচ, আপনি যদি পার্টস অফ স্পিচ 100% পারেন তাহলে আপনি ধরে নেবেন টোটাল ইংলিশের 85% টু 90% আপনার শেষ। আমি আবারও বলছি, আপনি যদি 100% পার্টস অফ স্পিচ পারেন আপনি ধরে নিতে পারেন টোটাল ইংলিশের 85 থেকে 90% আপনার শেষ। ইংলিশ আপনি পেরে গিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে, আবার কোনো কিছু করা হওয়া বোঝালে তাকে ভার্ব বলে, এটা আমি জানি। আবার যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, এটাও আমি জানি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনি এই নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো কাকে বলে তা আপনি জানেন, পার্টস অফ স্পিচ পুরোটাই আপনি জানেন। বাট আপনি যখন একটা প্যাসেজ পড়ছেন সেই প্যাসেজটিতে ধরে নাও 200টা ওয়ার্ড আছে বা প্যাসেজটিতে 600টি ওয়ার্ড আছে। আপনি ফার্স্ট ওয়ার্ড থেকে 600তম ওয়ার্ড পর্যন্ত কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ যদি বলতে পারেন তবেই আপনি ধরে নেবেন আপনি 100% পার্টস অফ স্পিচ পারেন, এবং সেক্ষেত্রে টোটাল ইংলিশের 85% থেকে 90% শেষ ধরে নিতে পারেন। এরপরে যেটা আপনার পার্টস অফ স্পিচ শেখা শেষ, এরপরে দেখা গেল আপনি ইংরেজি শেখার জন্য এক ধাপ না একেবারেই 90 ধাপ এগিয়ে, আপনি একেবারে 90 ধাপ এগিয়ে গিয়েছেন। বাকি যে ধাপগুলি এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এরপরে পার্টস অফ স্পিচ লেসনটির মধ্যে নাউনের সাথে ডিটারমিনার এবং নাউন ও প্রোনাউনের
গ্রামাটিক্যাল কার্যাবলী আলোচনা, এই কেস নিয়ে কিছু আপনাকে জানতে হবে। এরপরেই যেটি আসছে নাম্বার 9, টেন্স। টেন্স ইন ডিটেলস আপনাকে জানতে হবে। আপনি আপনি যাই জেনে আসুন না কেন ছোটোবেলায় থেকে, আপনাকে এই টেন্সটা ভালোভাবেই জানতেই হবে। এই টেন্স নিয়ে অনেকেরই নাকানি চোবানি খেতে হয়। তো যাই হোক, আপনাকে টেন্স ইন ডিটেল জানতেই হবে। আপনি কথা বলছেন বা আপনি কোনো কিছু লিখছেন, বর্তমানের ঘটনা কিন্তু লিখে দিলেন অতীতের ঘটনা। ধরুন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আর আপনি যদি বলেন আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছিলাম, তাহলে কি হবে? তাই আপনাকে টেন্স জানতে হবে। হ্যাঁ, আর আপনাকে শুধুই টেন্স জানলেই হবে না, আরও অনেক কিছু আছে যেগুলো টেন্সে সীমাবদ্ধ না। আমাদের জীবনে অনেক কথাই আমরা বলি যেগুলো 12টা টেন্সে আপনি সীমাবদ্ধ রাখতে পারবেন না। টেন্সের বাইরে অনেক কিছু আসবে, যেটার জন্য আপনাকে মডাল অ্যান্ড সেমি মডালের ব্যবহার জানতেই হবে। ঠিক আছে? যেমন আপনি যদি বলেন আমাকে প্রতিদিন সকালে 1 কাপ চা খেতে হয়, এটা কোনো টেন্সে পড়ে না। আপনাকে এটা মডাল বা সেমি মডালস দিয়ে করতে হবে। এরপরে আপনি যদি বলেন তোকে আমার কাছে আসতেই হবে বা তোকে আমার কাছে আসতে হবে, এটা সেমি মডাল দিয়ে আপনাকে করতে হবে। তাই আপনাকে টেন্স জানতে হবে, মডাল জানতে হবে এবং সেমি মডালের ব্যবহারগুলো জানতে হবে। এরপরে নাম্বার 10, ভয়েস উইথ ইটস প্র্যাকটিক্যাল ইউজ। ভয়েস 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 চেঞ্জিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে ভয়েস চেঞ্জিংটা জানতে হবে এবং ভয়েসটার আসলে প্র্যাকটিক্যাল ইউজটা কী, মানে আমরা কোন ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব, কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করব, এটা যদি আপনি না জানেন তাহলে আপনার ইংরেজি শেখাটাই বৃথা হয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। এরপরে নাম্বার 11, ডিটারমিনার্স, আর্টিকেল, ভোকাবুলারি। ওকে, মোটামুটি আপনার টেন্স ভয়েস শেখা শেষ। এরপরে আপনি টুকটাক যে কোনো বিষয় থেকেই শুরু করতে পারেন, বাট এরপরে আপনার সবচেয়ে ভালো হবে আপনি যদি আর্টিকেল থেকে শুরু করেন। আপনি আর্টিকেল অর্থাৎ এ, অ্যান, দা এর ব্যবহারগুলো শিখলেন, ডিটারমিনার্সের ব্যবহারগুলো শিখলেন এবং দেখো এই সব কিছুই এই টোটাল ইংলিশের সব কিছুই আপনার শেখা বৃথা হয়ে যাবে আপনি যদি ভোকাবুলারি না পারেন। অর্থাৎ আপনার যদি শব্দভাণ্ডার যদি না থাকে আপনি জীবনেও ইংলিশ লিখতে পারবেন না। ইংলিশ কেন, কোনো ভাষাই পারবেন না। তো এজন্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বাড়াতে হবে, আপনাকে সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে, একটা ওয়ার্ড শিখছেন সেই ওয়ার্ডটার প্রেফিক্স জানতে হবে, সাফিক্স জানতে হবে, সেই ওয়ার্ডটার ডিরাইভেটিভস জানতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সাফিক্স আর প্রিফিক্স মাঝে মাঝে শুনেছি, কোথাও একটা দেখেছি হয়তো বা শুনেছি, আবার ডিরাইভেটিভস কি? ডিরাইভেটিভস মানে হচ্ছে একটা ওয়ার্ড থেকে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ভালোভাবে শুনুন, আমি আরেকবার বলছি, ডিরাইভেটিভস কি না, ডিরাইভেটিভস মানে হচ্ছে একটা ওয়ার্ড থেকে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ তৈরি করা। ধরে নাও আপনি একটা ওয়ার্ড বললেন কি ক্রিয়েট। ওকে, এই ক্রিয়েটটা হচ্ছে ভার্ব, আপনি এটার নাউন পেতে পারেন ক্রিয়েচার, ক্রিয়েটর, ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন, আবার এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়েটিভ, আবার এটার অ্যাডভার্ব পাচ্ছেন ক্রিয়েটিভলি। হ্যাঁ, এই রকম আর কি। আপনাকে যেই কাজটা করতে হচ্ছে, আপনি ভোকাবুলারি শিখছেন, সাইড বাই সাইড আপনাকে ডিরাইভেটিভ শিখতে হবে। এরপরে যেটা আসছে নাম্বার 12, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। আপনাকে সেন্টেন্স জানতে হবে যে আপনি সাধারণ কথা বললে কোন সেন্টেন্স ব্যবহার করছেন, প্রশ্ন করলে কোন সেন্টেন্স ব্যবহার করছেন, হ্যাঁ, কাউকে আশীর্বাদ দিচ্ছেন কোন সেন্টেন্স ব্যবহার করছেন, হ্যাঁ,
এটাও আপনাকে জানতে হবে। এবং সেন্টেন্সগুলোর ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ করে আপনি যখন স্পোকেনে ব্যবহার করবেন, আপনাকে তখন মুডটা বুঝতে হবে। আপনি আমার কোশ্চেন জিজ্ঞেস করছেন, কিন্তু এমনভাবে জিজ্ঞেস করছেন যেন বোঝাই যাচ্ছে না যে এটা কোশ্চেন। আপনি আমার কাছে অনুরোধ করছেন। যদি এইভাবে বলেন, রাকেশ এক গ্লাস জল দাও না প্লিজ, তাহলে কি হবে? আপনাকে তো নরমভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি দেখুন, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স বুঝতেছেন, এবং সেন্টেন্স ইউজ করতে গেলে এটা আসলে আপনার মুডটা কেমন হবে তার, ঠিক আছে, তার উপর, মুডটার ওপর বেশি কাজে লাগে, যদিও এটা স্পোকেনে বেশি কাজে লাগে। এরপরেই নাম্বার 13, ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ অ্যান্ড ফ্রেজ ইন ডিটেলস। দেখো, যদি যদি এত অবধি, ঠিক আছে, এই ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স অবধি যদি আপনি বুঝে থাকেন, ঠিক আছে, এরপরে আপনাকে ফার্স্ট কাজটাই হবে ক্লজ অ্যান্ড ফ্রেজ ভালোভাবে রিকভার করা। এই বিষয়ের সমস্যাগুলো যদি রিকভার না করেন, তাহলে খুব বিপদে পড়বেন। এরপরে লাস্ট, যেটা নাম্বার 14, ন্যারেশান। ওকে, ন্যারেশান। আপনি এবার ন্যারেশান নিতে পারেন। এবার যদি প্রশ্ন করেন, ন্যারেশান কি বাস্তব জীবনে কাজে লাগে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ন্যারেশান বাস্তব জীবনে ব্যাপকভাবে কাজে লাগে। মনে করুন, আপনি একটা কোনো কিছু লিখছেন, এই লেখার মধ্যে একটা ব্যক্তির উক্তি দিতে পারেন। তো আপনি জানেন, ন্যারেশান মানে উক্তি। উক্তিটা হতে পারে ডাইরেক্ট, উক্তিটা হতে পারে ইনডাইরেক্ট। ডাইরেক্ট বলেন বা ইনডাইরেক্ট বলেন, আপনাকে তো ন্যারেশান ইউজ করতে হচ্ছে। তো মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি এভাবে যদি শুরু করেন, এরপরেই আপনার যা খুশি, যেভাবে খুশি, যেখান থেকে খুশি, আপনার এই টপিকগুলি শেষ হলে আপনি যেভাবে খুশি ইংরেজি ধরতে পারেন, আর আপনার কোনো সমস্যা হবে না। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আলোচনা। ইংরেজি কোথা থেকে শুরু করবেন, কখন শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই বিষয়ে আলোচনা। তো ভিউয়ার্স, আশা করি আমাদের আলোচনাটি আপনার কাজে আসবে। কাজে আসলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন যদি ইচ্ছা হয়, ঠিক আছে। যদি ইচ্ছা হয় তাহলেই আপনি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমাদের পাশেই থাকবেন। টিল দেন, বাই বাই।